একটি আয়তাকার দিঘি। দিঘির চারপাশ জুড়ে সারিবদ্ধভাবে গাছপালা দাঁড়িয়ে আছে, আর গাছের নিচে একটু পরপর বসার বেঞ্চ। 1 কিলোমিটার জুড়ে বিস্তৃত সেই বিশাল দিঘি, অথচ আশেপাশে মানুষের নামগন্ধ নেই। নিঃশব্দ, নির্জন, স্তব্ধ এক পরিবেশ। চারপাশে নীরবতা। গভীর নীরবতার ভিতর আমার সঙ্গী কেবল আমার বিশ্বস্ত কুকুরটি। আমি আর সে, শুধু আমরা দুজন বসে আছি এই দিঘি পাড়ে। বাতাস যেন থেমে আছে, ঢেউ যেন শব্দ করতে ভুলে গেছে। আজ থেকে 12 বছর আগে, যখন আমি পঞ্চম শ্রেণীর এক ছোট্ট বালক, শৈশবের সেই দুষ্টু দুরন্ত দিনগুলো ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। স্কুলের খেলাধুলা, হাসি আনন্দ শেষে দুপুর 1টার দিকে বাড়িতে ফিরলাম। কিন্তু বাড়িতে পৌঁছেই দেখলাম প্রতিবেশী আর অপরিচিত মানুষের ভিড় আমাদের দরজার সামনে। কৌতূহল নিয়ে ভেতরে ঢুকলাম। তখনও কিছুই জানতাম না সেদিনের সেই হাসি আনন্দ হয়ে থাকবে আমার জীবনের শেষ হাসি। দরজার ভেতর ঢুকতেই দেখি সিলিং ফ্যানে আমার আম্মুর দেহ ঝুলছে। মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আমার বুক ভিজে গেল কান্নায়। অথচ আশেপাশে দাঁড়ানো সবাই শুধু তাকিয়ে আছে। কেউ এগিয়ে আসছে না, কেউ আম্মুকে স্পর্শও করছে না। আমার ছোট্ট মাথায় কিছুই বুঝছিল না, শুধু একটাই প্রশ্ন, আম্মু এমন করল কেন? আমাকে ছেড়ে গেল কিভাবে? আম্মুর নিথর দেহ সিলিং ফ্যানে ঝুলে রইল দুপুর 2:30 পর্যন্ত। পরে পুলিশ এসে দড়ি কেটে নামালো। তারপর সাদা রঙের লাশের ব্যাগে ঢুকিয়ে এক ব্যানগাড়িতে তুলে মেডিকেলে নিয়ে গেল। আমি তখনও শুধু তাকিয়েছিলাম, অবাক, অসহায়, কাঁপতে থাকা শরীরে আর অশ্রু ভেজা চোখে। সেই মাঝরাতেই জানাজা হল। আম্মুকে কবর দেওয়া হল চিরনিদ্রার ঘরে। আর আমি দাঁড়িয়ে রইলাম স্তব্ধ, বিমূঢ়, কান্নায় ভেঙে পড়া এক অসহায় বালক। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি দিন শেষ হল, কিন্তু তাতেই সব শেষ নয়, বরং সামনে শুরু হলো আরও কঠিন সময়, আরও নিষ্ঠুর বাস্তবতা, যেখানে প্রতিটি ধাপে বদলে যাবে মানুষ, বদলে যাবে সম্পর্ক, বদলে যাবে পৃথিবীর রূপ। রাত কেটে সকাল হলো। গত 20 ঘণ্টায় আমি এক ফোঁটা পানিও মুখে তুলিনি। আমি বসে আছি দরজার চৌকাঠে। সারা রাতও এই একই জায়গায় ছিলাম। বাড়ির ভিতরে ঢোকার সাহস হচ্ছিল না। কান্না এতটাই শুকিয়ে গেছে যে চোখে আর জল নেই, বুকে শুধু নিঃশব্দ ভার আর এক অদ্ভুত শূন্যতা। হঠাৎ উসমান চাচা এসে আমার পাশে চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি আমার মাথায় হাত রাখলেন, স্নেহ ভরা, আশ্বাস ভরা স্পর্শ। উসমান চাচা আমার দূর সম্পর্কের আত্মীয়। বোচা চুল আর উজ্জ্বল শ্যামলা বর্ণের মানুষটাই আম্মুর কবর দাফনের কাজ সম্পন্ন করেছেন। চাচা নরম কণ্ঠে বললেন, বাবা, সারাটা রাত কিছুই খাস না, চল একটু মুখে দে। এইভাবে কষ্টে থাকলে চলবে? আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু নিচের দিকে তাকিয়ে রইলাম। চাচা আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং নিজের হাতেই খাইয়ে দিলেন। সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। পৃথিবীতে আমার রক্তের কেউই আর বেঁচে নেই। আব্বু অনেক আগেই মারা গেছেন। তার চেহারাটাও আর স্পষ্ট করে মনে করতে পারি না। আম্মুও নেই। আমি একেবারে একা। উসমান চাচা ছিলেন সত্যিকারের ভালো মানুষ। তার বাসায় চাচি এবং 2 মেয়ে। বড় আয়েশা, বয়স 12, আর ছোট আফিয়া, বয়স 7। আফিয়া আমার থেকেও 3 বছরের ছোট। এই পরিবারটির সাথেই আম্মুর মৃত্যুর পরের কঠিন দিনগুলো কাটতে লাগলো আমার। আম্মুর 40 ফাতেহা উসমান চাচা খুব ছোট করে করলেন। সেই রাতেই আমি চাচি চাচার ঝগড়ার শব্দ শুনতে পেলাম। চাচি বিরক্ত গলায় বলছিলেন, এইভাবে আর কত? বাসায় 2টা মেয়ে বড় হচ্ছে, ব্যবসার অবস্থাও ভালো না। এখন আবার খাতিজার ছেলের পেছনে খরচ শুরু করলে সংসার চলবে কিভাবে? আমাদের মেয়েদের ভবিষ্যৎ কি হবে? চাচা কিছুক্ষণ চুপ থেকে শান্ত স্বরে বললেন, কি করব? এই অবস্থায় এই ছোট ছেলেটাকে কোথাও তো রেখে দিতে পারি না, একে রাস্তায় ফেলতেও তো পারি না। চাচি কঠিন কণ্ঠে বলে দিলেন, আমি কিছু জানি না, তুমি দূরত্ব রাখো, প্রয়োজন হলে কোনো শিশু আশ্রমে রেখে আসো, সব দায়িত্ব তো আর আমরা নিতে পারবো না। ওই কথাগুলো আমার কানে আগুনের মতো বিঁধছিল। চাচির কথায় কষ্ট পেলেও চাচাকে দোষ দিতে পারছিলাম না।
তিনি যে সত্যি আমাকে আগলে রাখার চেষ্টা করছিলেন সেটা চোখে দেখেছি, কিন্তু তখনও বুঝতে পারিনি এই কথোপকথনই আমার ভাগ্যের পরবর্তী মোড়।